আমার নাম কালাচাঁদ মণ্ডল। আমি অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। আজকে 15 বছর যাবৎ আমি অবসর গ্রহণ করি। আমার পিতার নাম স্বর্গীয় হরলাল মণ্ডল। তিনি ঠাকুরের একান্ত ভক্ত ছিলেন। আমার গ্রামের নাম নয়াকান্দি দক্ষিণপাড়া, পোস্ট অফিস চরদৌলতকা, উপজেলা কালকিনি, জেলা মাদারীপুর। আমি যখন 8ম শ্রেণীতে পড়ি, আমি সে অবস্থায় আমি কোনো গোসাই গোবিন্দকে আমি তেমন করতাম না। আমার বাড়িতে আমার বাবা ঠাকুরকে আনেন। উনি আমাদের বাড়িতে আসেন। উনি আসার পরে ওনাকে দেখে ওনার প্রতি কেমন যেন একটা আকর্ষণ, উনি মনে হয় যেন আমাকে উনি আকর্ষণ করছে। কাজেই আমি ওনার কাছে দাঁড়াইছিলাম। উনি আমাদের উঠোনে বসা ছিল, অনেক ভক্তবৃন্দ আমাদের সে উঠোনে ছিলেন। উনি যখন বসা, তখন আমার বাবাও ওখানে ছিলেন। আমার বাবা আমাকে বললেন যে, বাবা, ঠাকুরকে প্রণাম কর। আমি বললাম যে, ওনাকে প্রণাম করলে কি হবে? ঠাকুর আমার কথা শুনে উনি মিষ্টি মিষ্টি হাসলেন। যে হাসির কথা এখন মনে পড়লে আমি ওনাকে উনি তো এখন আর আমাদের কাছে প্রত্যক্ষভাবে নাই। হয়তো যারা ওনার একান্ত কাছের ভক্ত, তাদের সাথে হয়তো ওনার দেখা সাক্ষাৎ হতে পারে, কিন্তু আমার মতো নরাধমের পক্ষে তার সেই সাক্ষাৎ পাওয়া খুবই দুঃসাধ্য। তবে মাঝে মধ্যে উনি স্বপ্ন যুগে আমাকে অনেক কিছু বলেন। গীতা পাঠের কথা বলেন, ভাগবত পাঠের কথা বলেন। উনি একদিন আমাকে বললেন যে, বাবা, তুই ভাগবত পাঠ কর, আমি তোর ভাগবত পাঠ শুনব। আমি বিনয়ের সুরে বললাম যে, বাবা, আমি গীতা পাঠ করি আপনার এই কৃপায়, কিন্তু ভাগবতের জগতে আমি এখনো প্রবেশ করতে পারিনি। তারপর উনি বললেন, না বাবা, আমি তো পাঠ শুনব। যাই হোক, এমনি করে ঘুম ভেঙে। তাই ইতিপূর্বে যে ঘটনা, 8ম শ্রেণীতে যখন আমি পড়ি, ওনাকে বলার পরে উনি মৃদু হাসলেন। পরদিন সকালবেলা আমি আমার পাশের বাড়িতে একটা বড়ই গাছে বড়ি পাড়ার জন্য উঠছি। খুব দুষ্টমি করতাম। তখন ঠাকুর কৃপা করে ওনার এক ভক্তকে আমাকে আনার জন্য পাঠালেন। তিনি যে আমাকে বললেন, ঠাকুর আপনাকে ডাকছে। তা আমি ওনাকে বললাম, কেন ডাকছে? কারণ না, এখনই যেতে বলছে। আমি আসার পর আমার মাকে ঠাকুর বললেন যে, কালাচাঁদকে স্নান করিয়ে নিয়ে আসো। মা করলেন, আমাকে স্নান করিয়ে আনলেন। ঘরের ভিতরে অনেক ভক্তবৃন্দ বারিন্দায় বসা। ঠাকুর আমাকে নিয়ে ঘরে ঢুকলেন।
ঘরে ঢোকার পরে ঠাকুর বললেন, মাকেও ঘরে নিলেন, বললেন যে ভালো তালের প্রদীপ ভর্তিতেগুলো জ্বালিয়ে দাও, আমি আস্তে করে দীক্ষিত করব। ঠাকুর নিজ গুণে তিনি আমাকে কৃপা করলেন। আমি ওই দিন থেকে, এবং তিনি আমাকে বললেন যে বাবা, তুমি ঠাকুরের নাম স্মরণ রাখবে, যখন যে অবস্থায় তুমি থাকো ঠাকুর তোমার সাথে থাকবে। আমি ঠিক সেভাবেই বিপদে আপদে, সময়ে অসময়ে, সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে, আমি যখন যে অবস্থায় থাকি না কেন, আমি আমার পরম আরাধ্য গুরুদেবকে আমি স্মরণ করি। স্মরণ করলে তিনি আমার জন্য অনেক কিছু করেন, যা আমি ভাষা দিয়ে সেভাবে ব্যক্ত করতে পারি না, পারব না। যাই হোক, এমনিভাবে অনেক বছর কেটে যায়। যখন আমি ক্লাস যথাসম্ভব 7 জন্য 9 পড়ি, আমার সঠিক মনে নাই, ডায়েরিতে আমার লেখা আছে, ডায়েরি আমি এখানে আনি না। ওই সময় আমার আগেকার দিনে বলতো সান্নিপাতিক জ্বর। সে জ্বর হলে নাকি শরীরের একটা অঙ্গ নাকি হানি হয়, মা বলতেন। তা আমি একদিন আমার এই মুখের চোয়ালের এই কর্নারের হাড়টা বেড়ে গেছে ওই সান্নিপাতিক জ্বর হওয়ার পরে। আমি মাকে খুব ভক্তি করতাম, মার কথা অক্ষর অক্ষরে পালন করতাম। তা আমি মার কাছে বললাম যে মা, তুমি দেখো আমার এই হাড়টা কীভাবে বাড়তেছে, এইভাবে বাড়লে একটা বিশ্রী দেখা যাবে, এখন মা আমি কী করি? মা বললেন, আমাদের এখানে পাগলা কবিরাজ করে একটা কবিরাজ ছিলেন, বলে ওনার কাছ থেকে তুই ঔষধ খেয়ে দেন। কী অবস্থা? ঠিকই উনি আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতেন, ওনার কাছ থেকে ঔষধ খেলাম, কিন্তু কিছুতেই কিছু হয় না। মাকে আমি বললাম, মা কিছুই তো হইল না। বলে বাবা তুই একটা কাজ কর, তুই একটু ঠাকুরের কাছে যা, গোপালগঞ্জ যে খাটটা আসছিল ওইখানে তুই ঠাকুরের কাছে যা। তখন ওই প্যাকেটঘাট থেকে কোনো বাস যেত না, ছোটো লঞ্চগুলো, ফেরি লঞ্চগুলো ওখান থেকে ছেড়ে কায়দে-আজম কলেজ আগেকার দিনে, ওই কলেজের ওইখানে মধুমতি নদীর তীরে একটা কাঠের ব্রিজ করা ছিল, ওই ব্রিজের সাথে ওই লঞ্চ দিয়ে ভিড়ত। এবং ওখান থেকে মানে এখন যেখানে গোডাউন করছে ওইখান দিয়ে একটা পথ আছে সোজা আশ্রমে যাওয়ার জন্য, ওই পথ দিয়া যেতে হতো আশ্রমে। তখন টাউনের থেকে জায়গাটা ছিল ফাঁকা, খুব ভয়াবহ জায়গা ছিল। টাউনের এরিয়াটা ছাড়লে কিছু বাসা বাড়ি ছিল, তারপরে একদম ফাঁকা রাস্তা, অন্ধকার রাত্র। আমি লাইট নিয়ে নেই, কিচ্ছু নিয়ে নেই। পথে বৈশা লঞ্চ নষ্ট হয়ে গেছিল, যার জন্য রাত্র হয়ে গেল। আমি এখন চিন্তা করি আর ঠাকুরকে ডাকি যে বাবা আমি এই পথ কীভাবে যাব একা একা, এই চিন্তা করতেছি। তো ওই লঞ্চ ভিড়ছে, সন্ধ্যা হয়ে গেছে, ওই যে নষ্ট হয়ে গেছে ওর যে, আর নয় বেলা মানে অল্প কিছু থাকতেই আর কি ওখানে পৌঁছে। তো নষ্ট হওয়ার কারণে মানে সন্ধ্যা ঘোর হয়ে গেল। আমি ঠাকুরের নাম দেওয়া লঞ্চ থেকে নেমে আস্তে আস্তে রওনা দিয়েছি আশ্রমের দিকে। তো টাউনের ওই যখন ওই এরিয়ার ভিতরে ছিলাম তখন এইরকম কারেন্ট কিন্তু তখন ছিল না। তো
তখন ওই হেরকিল ধরায় বইটই পড়তে এইভাবে আর কি। তো ওই বাসা বাড়ি থেকে যতটুকু আলো দেখা যায় ওই দেখে 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 আমি পথ চলছি আশ্রমের দিকে। আর ঠাকুরকে মানে প্রাণ ভরে ডাকতেছি যে বাবা এই পথ আমি কীভাবে যাব। তাই আমি যার জন্য ঠাকুরের কাছে যাইতেছি সেটা তো আমার এই জায়গার এই ব্যাপারটা নিয়ে। আশ্রমের ঠিক উত্তর দিকে এখন সে গাছটা আছে, একটা ঝরঝরিয়া গাছ, আশ্রমের উত্তর দিকে। তাই আমি ওই পথ যাইতেছি, ওখানে গিয়ে আমার হঠাৎ আমার মনে পড়লো যে আমি যার জন্য আসলাম তাই ঠাকুর কি আশ্রমে আছে কিনা। ঠাকুর তুমি জানো। হ্যাঁ বাবা, তুমি বিনা আমার আর কেউ নাই। আমি এই কথা বলে চোখের জল ছাড়ছি। ইন্টারমিন্টান আমার হাত পড়ছে এইখানে পড়ছে পড়ে এখন আমি আর ওই হাতটা আমি মানে আগে যতটুকু বাড়তি ছিল এখন মনে হয় যেন এটার সাথে মিশে গেছে। তা আমার ভয় করবো কিসের এখন। আমি চিন্তা করছি কী হল, আমি যার জন্য আসলাম এখন হাত দিয়ে দেখি তা নাই, সেটা এর সাথে মিলে গেল ব্যাপারটা কি। এই কথাই হাসছি আর চিন্তা করতেছি। তো ওই গোপালগঞ্জ আশ্রমের ওখান দিয়ে দিক দিয়ে যাইয়া তারপরে মানে আশ্রমের ভিতরে ঢুকতে হতো। আমি ওই পূব দিক দিয়ে যখন ঢুকছি তখন দেখি ঠাকুর এখন যেখানে পুরানো ঘরটা আছে, দোতলা ঘরটা, ওই ভিতর বাড়ি ঢুকতে পাশে একটা গোড়ের ঘর ছিল ছোট, আর বাম দিকে ঢোকার পথে বাম দিকে ছিল নাম কীর্তন ঘর। ওখানে আমি পূব দিকে দিয়ে যখন ঢুকি তখন সে দেখি ঠাকুর একটা টেবিলের উপরে একটা হেরিকেন ধরে মিটমিট জ্বলতেছে, আর ঠাকুর চেয়ারের উপরে বসে আছে, কোনো লোক নাই। সে একা বসে আছে। আমি দূর থেকে তাকে এইভাবে দেখতে দেখতে আমি ঠাকুরের কাছে যাই, ঠাকুরকে প্রণাম করো। প্রণাম করার পরে ঠাকুর আমাকে বলল লঞ্চ নষ্ট হয়ে গিয়েছিল। আমি বললাম হ্যাঁ বাবা, তুই খুব ভয় পেয়েছিলি। আমি বললাম যে হ্যাঁ বাবা, খুব ভয় করছে আমার। তারপরে বলল তুই যার জন্য আসছস তা কি আছে না গেছে। আমি কাঁদতে কাঁদতে বললাম বাবা, তোমার কৃপায় আমার সেটা বেশি গেল। ঠাকুর বললেন তোর তো ক্ষুধা লাগছে, যা বাবা ভিতরে যা, হাত পা ধুয়ে যা কিছু আছে ঠাকুরের ভান্ডারে বাবা তুই খেয়ে। তারপরে ছাত্রদের ঘরে গিয়ে তুই শুয়ে থাক। এই আমি ছাত্রদের ঘরে গিয়ে শুয়ে থাকি। এমনিভাবে অনেক ঘটনা উনি আমাকে অনেকভাবে আমাকে দেখাইছেন। ওই যে আমি বলছি তখন আমার মনে পড়ত যে আমি ওনাকে বলছিলাম যে ওনাকে প্রণাম করলে কী হবে। যার জন্যে সে আমাকে এই অলৌকিক লীলা আমাকে প্রদর্শন করাইতেছে। যাই হোক, মেট্রিক পাস করার পরে আমি খুব দুষ্টামি বদমাশি করতাম। তখন এই কাকা আর আমার বাবা আমরা দুজনে পরামর্শ করে বললো কি যে ওরে গোপালগঞ্জ আশ্রমে দেন, ঠাকুরের আশ্রমে গেলেও ভালো হবে। মেট্রিক পাস করার পরে মানে ঠাকুরের আশ্রমে গেলাম।
আমার চিন্তাধারা যে আশ্রমের কাছে শহর, আশ্রমে আমি যাব। আশ্রমে গেলে আমার তো কোনো কাজকর্ম করা লাগবে না, আমি খাওয়া দাওয়া করবো, কলেজে যাব, আর মানে একটু ফাঁক পেলে আমি আমি এক ইসে যাবো যে শহরে ঘুরে ঘুরে দেখবো, কত আনন্দ হবে, এই চিন্তা ভাবনা করলাম। করে আমি আশ্রমে গেলাম। কিন্তু আশ্রমে যে ওই শাসন, এইটা তো আর আমি জানি না। আমি না জানা এখন ওই ঠাকুরের ভক্তবৃন্দ যারা, তারা এই আশ্রমে জায়গা জমি আছে, সে কাজকর্ম করে। আর আমি করি কি, যখন বন্ধু বান্ধবের কথা মনে পড়ে, তখন আশ্রমের পূর্ব দিকে একটা খোলা জায়গা ছিল, দুর্বার ছিল, সেখানে ওখানে যে বসতাম আর বাড়ির কথা চিন্তা করতাম। ঠাকুরের কাছে অনেক নালিশ ঠাকুরের ভক্তবৃন্দ আমার নামে করতো, যে কালাচান্দায় কোনো কাজকর্ম করে না বাবা, সে ওই যে দেখেন ওখানে যে বসে বসে কি যেন চিন্তা করে। ঠাকুর প্রত্যুত্তরে বললেন, যা যা যা, তোরা যা, এখান থেকে যা, ও কোনো কাজ করবে না। হ্যাঁ, ও কোনো কাজ করবে না, যা যা যা, তোরা কাজ করবে না। পরে শেষে বলল আর কি, আমি তো শুনি নাই এই কথাটা আর কি, ঠাকুরের ভক্তবৃন্দ তারা আমার কাছে বলছে। তো যাই হোক, একদিন ঘটনার চক্রে আমাদের এখানকার রামদা, হাওড়াদার বাড়ি, উনিও ঠাকুরের কাছে গেছে। তাই উনি কিছুদিন থাকার পরে উনি বাড়িতে, তা আমি ভাবলাম যে আমিও বাড়িতে যাব। আজকে আমি ঠাকুরের কাছে একটু মিথ্যা কথা বলব, আমরা তো আমার তো যাইতে দেবে না। তা আমি মিথ্যা কথাটা কী বলবো, যে আমার সার্টিফিকেট রয়েছে বাড়িতে, ওই পরে যে সার্টিফিকেট লাগবে, বাবা আমার এই সার্টিফিকেট আনতে যাওয়া লাগবে, এই কথা যদি বলি তাইলে আমি বাড়িতে যাইতে পারি। শেষে বাড়িতে যাইয়া আর আসবো না। হ্যাঁ, এই চিন্তা ভাবনা আমার। রামদাদার সাথে আমি আসবো। এখন রামদাদার আমি দুইজনে ঠাকুরের কাছে গেলাম বাড়িতে আসার জন্য। এখন ঠাকুর বলছে, রাম তুমি যা, আমার কথা কিছু বলে না। হ্যাঁ, আমি বললাম যে বাবা আমি যাব না, আমি ওনার সাথে যাব। উনি কিছুই বলে না। ইন দ্য মিন টাইম শশধর নামে এক ভক্ত ছিল আশ্রমে, অনেক ছোট সময় উনি আশ্রমে আসছে। উনি কী অন্যায় করছে ঠাকুর জানে আর উনি জানে, আমরা কেউ জানি না। এর মধ্যে ঠাকুর আমাকে দাঁড় করায় রাইসা, রামদায় তো চলেই গেল, আমাকে দাঁড় করায় রাইসা, তাহলে তারা ভক্তকে ডাক দিয়েছে যে শশধরে ডাক দিয়ে নিয়ে আয়। শশধরে ডাক দিয়ে তার কাছে আনলো। তা আমি যেই ঘরে ছাত্রদের ঘরে থাকি, আমাদের ছাত্রাবাসের যে ঘর ছিল সেইখানে থাকি, খালের পাড়ে, সেখানে এখন সেই ঘরটা আছে। তো ওইখানে একটু জায়গা আছে, ওই জায়গায় বিভিন্ন গাছগাছরা লাগাই। তো শশধরে ডাক দেওয়া ঠাকুর আনার পরে গোপাল নামে এক ভক্ত ছিল, তাকে বলল কি, গোপাল রে তুই যা, ওই ছাত্ররা যে ঘরে থাকে তার দক্ষিণ পাশে একটা ডালিম গাছ আছে, ওই ডালিম গাছে সাজ বন্ধ করে শোয়াকার ডালিমের শেকড় তুলে নিয়ে আইলা। এই সে গেল সেখানে, যাওয়ার পরে সেখান থেকে ওটা নিয়ে আসলো। নিয়ে আসার পরে শশধর তো ওখানে দাঁড়ানোর পরে বললো কি, এই ডালিমের শেকড় ওর এই কানের এখানে ধর, এ কথা বলছে। আমি কিন্তু ওখানে দাঁড়াই না। এখন আর আমার বাড়ি যে আসবো, ঠাকুরের কাছে যে মিথ্যে কথা বললে বাড়ি আসবো, ওই দিকে আমার কোনো খেয়াল নেই। আমি দেখতেছি যে কী করতেছে। এর মধ্যে ওই শিকড় শশধরের এই কানে যখন স্পর্শ করলো, করার পরে সে চিৎকার দিয়া মানে গড়িয়ে গড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, বাবা আমায় রক্ষা করো, আমাকে রক্ষা করো, এ কথা বলতেছে। মানে সে কি কান্না, মানে দাঁড়ায় দাঁড়ায় আমি দেখতেছি। যাই হোক,
কিছু সময় পরে ঠাকুর বলল যে ঠিক আছে তুই এখন বল। সে দাঁড়াইল, আমরা ওই ছাত্রদের ঘরে গেলাম। তা আমি তো শুনছি ছাত্র ঘরের দক্ষিণ দিকে যে জায়গাটুকু আছে ওখান থেকে ডালিম গাছের শোয়া কর শিকড় আনতে বলছে। আমি আবার গিয়া আমি ওই ডালিম গাছের থেকে শোয়া কর শিকড় মানে ওখান থেকে উঠেছি, যেইভাবে বলছে সাজ বন্ধ করে উঠাইতে বলছে। তাই উঠেইয়া আমি ওই যে শশধর ছিল, আমি যাই আবার ওই শশধরের কানে স্পর্শ করাইছি, করে দেখি কেমন করে। আমি করাইছি, পরে দেখি কিছুই না, কোনো কিছুই না। হ্যাঁ, এই আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটি খেলা। পরের দিন ভোরবেলা আমি ঘুম থেকে জায়গা ঠাকুরকে প্রণাম করতে গেছি। দোতলা ঘরটা যেখানে ওর পশ্চিম দিক দিয়ে একটা পথ আছে ওই বাথরুমে যাওয়ার জন্য। ঠাকুর ঠিক ওই পথের ওখানে একটা গামছা আর আগে গেঞ্জি ছিল, ও একটা গেঞ্জি গায়ে দেওয়া আর একটা গামছা কাঁধের ওখানে, ঠিক মানে ওই পথের ওখানে দাঁড়ায় রয়েছে। আমি ঠাকুরকে প্রণাম করছি। প্রণাম করে আমি ভাবছি যে আমি বাথরুমটা যাব। ঠাকুর বললো কি আমাকে যে বাবা একটা গাছ দেখাইল, সে যেখানে দাঁড়ানো বাথরুমে যাওয়া মানে পাশে এরকম গোল গোল পাতা। তা ঠাকুর আমাকে বললো কি যে বাবা ওই যে গাছটা দেখোস না, ওইখান থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে এই কথা বলতে। কিন্তু ঠিক সে ওই পথের উপরই দাঁড়ানো। এখন যদি আমার যেতে হয় ওই পাতা আনতে, তাহলে ঠাকুরের পাশ কাটায় যাইতে হবে, সে তো পথের উপরে দাঁড়ানো। আমি তার পাশ দিয়া মানে যাবো আর কি পাতা আনতে, ঠিক তার পাশ দিয়া যখন তার পিছনে মানে দিকে একদিন গেছি, মানে সে তো দাঁড়ানো, আমি পিছনে ওখানে গেছি পরে মানে এমন সেন্ট ওনার শরীর থেকে বের হয়েছে যে আমার জীবনে ওই রকম সেন্ট আমি কিসের আতর গোলাপ টোলাপ বলব ওর সেই সেন্টের কাছে কিছু, এমন একটা সুগন্ধ ওনার শরীর থেকে বের হয়েছে। আমি কিছু সময় ওখানে দাঁড়াইছি। এখন ঠাকুর বলতেছে যে বাবা তুই যাস না? আমি বলি হ্যাঁ বাবা যাবো, যাইতেছি। তো দাঁড়াইলাম আর কি। হ্যাঁ, তো যাই পাতাটা ছিলাম, ভাবলাম যে এই তো সেই হাসির রহস্য তুমি আমাকে দেখা দিয়েছ। আমি বলছিলাম ওনাকে প্রণাম করলে কি হয়, হ্যাঁ হয়তো আজকে সে পদে পদে আমাকে কি যেন শিক্ষা দিতেছে। এমনিভাবে অনেক ঘটনা দাদা আমার এই হতভাগ্য জীবনে ঠাকুরের কাছ থেকে আমি পেয়েছি, যা এই বইয়ের ভিতরে লেখা আছে। যাই হোক, ঠাকুর প্রায় মানে উল্টা কথা বলত, মানে এমনভাবে উল্টা কথা বলতো যেটা ঠিক করে নিলে যা হয় ওই কথাটা সে বলতো উল্টা। তেমনি একদিন আমাকে বললেন কি যে শোন, তুই তোর বাবার পরিচয় দিলি না। উনি আমাকে বলছে কথাটা, তুই তোর বাবার পরিচয় দিবি না। আমি ভাবলাম তুমি যাই কিছু বলো না কেন, কিন্তু উল্টা কথা বলো, তাহলে উল্টা করলে কি হয়? এইটাই তো তুমি আমাকে বুঝাইতে চাইতেছ। আচ্ছা দেখি, যাই হোক ঠাকুর কৃপা করে এই পর্যন্ত আনছে। হ্যাঁ
আমার বাবা ঠাকুরের ভক্ত ছিলেন। আমি বাবার সন্তান হয়ে আমার সে ভক্তি নেই, আমার সে ভক্তি নেই দাদা। আমি কিভাবে ঠাকুরের কৃপা পাব? তারপরেও যতটুকু সে কৃপা করে সেটা তারই কৃপায়। আমার কোনো আমি ঘুম থেকে জেগে দরজা থেকে যখন বের হব তখন ঠাকুরের কাছে একটা প্রার্থনাই যে বাবা, আমি তোমার অধম সন্তান, তোমার সাধন জানি না, তোমার ভজন জানি না, তোমাকে আমি ডাক্তার জানি না, তুমি নিজ গুণে কৃপা করে তুমি সার্বিক মঙ্গলে রেখো। আমি যেন তোমার কৃপা আমার বাকি জীবনটা যেন ভক্ত সঙ্গ আমি যেন করে যেতে পারি, ভক্তের চরণ ধুই যেন আমি আমার মাথায় তুলে নিতে পারি। আর একটা কথা বাবা, জন্ম যখন এসে মৃত্যু হবে, যদি আমার কোনোদিন আমার মৃত্যু হয়, সেদিন যেন তোমার এই ভক্তের সঙ্গ মাঝে যেন আমার শেষ নিঃশ্বাসটা বের হয়ে যায়। তোমার এই শ্রীচরণে আমার এই প্রার্থনা থাকবে। দাদা আমার কথা বলে শেষ করে যায় না, আমার দিকে আমার কথা ভাবতে ভাবতে আসলে কেমন যেন হয়ে যায়, আমি বলতে পারি না।